একটা সম্ভাব্য ফেইল্ড স্টেটে কোনো বিনিয়োগকারী আসবে না। ফলে এখানে বাংলাদেশের ভাবমূর্তি, শান্তিপূর্ণ একটা ভাবমূর্তি গড়া, একটা নিরাপদ সমাজের ভাবমূর্তি গড়াই তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ, যদি উনি ক্ষমতায় আসে। ফলে একদিকে মধ্যপন্থায় থাকা এবং একটা বাংলাদেশের একটা শান্তিপূর্ণ ভাবমূর্তি গড়ে তোলা এবং ডানপন্থার উত্থান ঠেকানো, এগুলো তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ। পরে একটি বিপ্লবের পরবর্তীতে একটা অস্থিরতা তৈরি হয়। ব্যাপারটিকে এই 17 মাস পরে এসে এভাবে এখনো ব্যাখ্যা বিশ্লেষণের সুযোগ আছে কিনা, আপনার নিজস্ব কোনো বিশ্লেষণ এই প্রসঙ্গে আছে কিনা, আগে সেটা জেনে আমি তারপরে আপনার কাছে প্রশ্ন করতে চাই। আমি এই ঘটনাগুলোকে অভ্যুত্থান পরবর্তী হঠাৎ সৃষ্ট বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখতে চাই না। আমি একটা উদাহরণ দিচ্ছি কেন দেখতে চাই না। অতীতেরগুলো যদি বাদও দিই, সর্বশেষ যখন ডেইলি স্টার এবং প্রথম আলোতে হামলা চালানো হয়, ধোঁয়ার ভিতর থেকে এই দুই কাগজের কর্মীরা, নেতৃবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তারা সরকারের প্রায় সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ফোন করেছিলেন, কিন্তু তারা সাহায্যে যথেষ্ট কিছু করেননি। এর অর্থ হলো এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তারপর দেখুন, এখানে কবর থেকে তুলে মানুষ পোড়ানো হচ্ছে, আবার কারখানা থেকে বের করে গাছে ঝুলিয়ে মানুষ পোড়ানো হচ্ছে। এই দুটো কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয়, কারণ গত 17 মাসে প্রায় 100 মাজারে ভাঙচুর করা হয়েছে। ফলে এইগুলোর অনেক বিবরণ দেওয়া যাবে। মানে নির্বাচন পেছানোর চেষ্টা, আগুন সন্ত্রাস, মব সন্ত্রাস, এগুলা অনেক আশকারা পেয়ে ঘটেছে, অনেক নীরবতায় ঘটেছে, অনেক সক্রিয় সহযোগিতায় ঘটেছে। এবং আমি বলবো যে এখানে বাইরের ইন্ধনও ছিল। বাংলাদেশ গত 15 বছর একটা অক্ষশক্তির সঙ্গে ছিল, শুয়ে পড়েছিল, ওই দিকে হেলে পড়েছিল। এখন আবার নতুন একটা অক্ষশক্তি এখানে সক্রিয় হয়েছে। এমনও হতে পারে বাংলাদেশকে ফেইল্ড স্টেট হিসাবে, ব্যর্থ রাষ্ট্র হিসাবে দেখানোর একটা চেষ্টা এখানে ছিল বা আছে। তারেক রহমান এসেছেন, উনি একটা শক্ত অবস্থান নেবেন, এটা মানুষ আশা করে। কিন্তু ওই পরিকল্পনাগুলো, ওই ডানপন্থার উত্থান যেটা আমরা সারা দেশে দেখেছি, তারা নিষ্ক্রিয় হয়ে যাবে এবং তারেক রহমানকে নির্বিঘ্নে ক্ষমতায় যেতে সাহায্য করবেন, এটা কিন্তু মনে করার কোনো কারণ নাই। তারা হয়তো পরিকল্পনা পাল্টাবে, তারা নতুনভাবে তাদের। আমি ঠিক এই প্রেক্ষাপটেই আপনার কাছে এই প্রশ্নটি রাখতে চাই যে তারেক রহমান তাহলে এই মুহূর্তে দেশে ফিরে কোন ব্র্যান্ডের রাজনীতি করবেন? বিশেষ করে তিনি যখন দেশ ত্যাগ করেন তখন জামায়াত ছিল বিএনপি তথা 4 দলীয় জোটের একটি সরকার পরিচালনা, বা পরবর্তীতে আমরা দেখেছি ধর্মভিত্তিক দলগুলোর একটা আনুকূল্য নিয়েই বিএনপি সেই সময় রাজনীতি পরিচালনা করেছেন। 17 বছর পর এখন যখন তারেক রহমান দেশে ফিরছেন, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ভোটের মাঠে সবচেয়ে বড় প্রতিপক্ষ জামাত, এবং আপনি যেমনটি বলছিলেন উগ্র ডানপন্থী রাজনীতির একটি প্রভাব সুস্পষ্টভাবে লক্ষণীয়। ঠিক কোন ধরনের রাজনীতি আশা করছেন তারেক রহমানের কাছ থেকে? দেখুন, তারেক রহমানের মাতা বেগম খালেদা জিয়া একবার বলেছিলেন যে বিএনপির রাজনীতি হলো বামের ডানে এবং ডানের বাম, অর্থাৎ তিনি এক ধরনের মধ্যপন্থারে ইঙ্গিত করেছিলেন। বাংলাদেশ তো শ্রেণীবিভক্ত একটা দেশ, এখানে বামপন্থী ডানপন্থী থাকবে, কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎটা অনেকাংশে নির্ভর করে মধ্যপন্থী একটা গণতান্ত্রিক দেশ হিসেবে। বিশ্বজুড়ে কিন্তু এখন একটা পরাশক্তির মুরব্বীপনার পালাবদল চলছে। যুক্তরাষ্ট্রের জায়গায় চীনের আস্তে আস্তে উত্থান ঘটছে, এবং আমাদের চীনকেও দরকার, ভারতকেও দরকার, যুক্তরাষ্ট্রকেও দরকার। ফলে এরকম সময়ে মধ্যপন্থাই হলো মানে শাসকদের জন্য, বাংলাদেশের যে কোনো শাসকের জন্য সঠিক পন্থা। তো আজকে যে তারেক রহমান নিজেও এক ধরনের তার ভাষণের ভিতর দিয়ে মধ্যপন্থার প্রতি আনুকূল্য দেখিয়েছেন, কিন্তু আমাদের দেশে যে নৈরাজ্য যে অবস্থায় গিয়েছে, ডানপন্থার উত্থান যে অবস্থায় গিয়েছে, এতে তো দেশের ভাবমূর্তি খুবই খারাপ হয়েছে। গত 2 সপ্তাহে আমাদের 1 কোটি মানুষ বাইরে কাজ করতে যায় এবং আরও মানুষ যেতে চায়। এখানে তো বাংলাদেশের একটা শান্তিপূর্ণ ইমেজ দরকার আছে, এবং বাংলাদেশে সবচেয়ে জরুরি যে বিষয়, বিনিয়োগ দরকার। একটা সম্ভাব্য ফেইল্ড স্টেটে কোনো বিনিয়োগকারী আসবে না। ফলে এখানে বাংলাদেশের ভাবমূর্তি, শান্তিপূর্ণ একটা ভাবমূর্তি গড়া, একটা নিরাপদ সমাজের ভাবমূর্তি গড়াই তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ, যদি উনি ক্ষমতায় আসে। আবার আমি একই সময় বলবো যে নির্বাচনে কি রায় হবে আমরা জানি না, কিন্তু যেই রায় হোক, এখানে ক্ষমতাসীন দলকে সঠিক পথে রাখতে একটা শক্তিশালী বিরোধী দল দরকার। কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতা হলো, জনগণ যখন একটা রায় দেয়, একটা দলকে অত্যন্ত বেশি সমর্থন করে। ফলে আমাদের ওই দল সেই বেশি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে আচরণ করে, এবং আমাদের এখানে মিডিয়া, বুদ্ধিজীবী, এদের ভিতরেও তোষামোদের একটা সংস্কৃতি, যেটা আমি আগে বলেছি,
ফলে একদিকে মধ্যপন্থায় থাকা এবং একটা বাংলাদেশের একটা শান্তিপূর্ণ ভাবমূর্তি গড়ে তোলা এবং ডানপন্থার উত্থান ঠেকানো, এগুলো তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ। কিন্তু তার দলেও তো এই ধরনের উপাদান আছে। দেখুন, তার দল একসময় অনেকগুলো ডানপন্থী দলের সঙ্গে জোট করেছিল এবং এই রাজনৈতিক ধারায় বিএনপির একটা বড় সংশ্লিষ্টতা আছে। এখন যে কোনো পরিস্থিতি তো পাল্টায়, আঞ্চলিক পরিস্থিতি পাল্টিয়েছে, দেশের পরিস্থিতি পাল্টিয়েছে। গত 17 মাসের অভিজ্ঞতা থেকে তারেক রহমান নিজেও নিশ্চয়ই উপলব্ধি করেছেন বাংলাদেশের ভবিষ্যৎটা কোথায়, গণতন্ত্র কিভাবে এখানে নির্মাণ করা যাবে। তো সেখান থেকে তিনি নিশ্চয়ই একটা নতুন রাজনৈতিক দিশা বাংলাদেশের মানুষকে দেবেন, এটা আশা করা যায়।